Dear workers of private sector, আপনারা যারা প্রাইভেট সেক্টরে জব করেন, মেল ফিমেল উভয়, আপনারা যারা প্রাইভেট সেক্টরে জব করেন, আপনারা অলওয়েজ কয়েকটা জিনিস খেয়াল করবেন, যেই জিনিসগুলা অবশ্যই আপনারা করবেন। নাম্বার 1, আপনারা যতই ডেসপারেট থাকেন না কেন যে আমার জবে ঢুকতেই হবে, আমার টাকা কামাইতেই হবে, একটা কোম্পানি হইলেই হইছে, এভাবে চিন্তা করবেন না, আপনার যত কষ্টই হোক। কেন? এটা শুনতে খারাপ লাগলো, আমি বলতেছি কেন। বিকজ আপনি এমন কোনো কোম্পানিতে হয়তো ঢুকে যাবেন যে কোম্পানি আপনার সমস্ত লেবার মানে শ্রমিকের যে অধিকার, শ্রমিকের সাথে যে ভালো ব্যবহার, শ্রমিকের সাথে যে ন্যায্য ব্যবহার এবং শ্রমিককে যেভাবে ট্রিট করতে হবে, সমস্ত লেবার ল প্রাইভেট কোম্পানিগুলা ভায়োলেট করতে এতটুকু দ্বিধাবোধ করে না। আর এই কথা বলে আমি শুরু করছি আমার আজকের ভিডিও। আপনারা যখন প্রাইভেট কোম্পানিতে জয়েন করবেন তখন আপনারা অলওয়েজ আগে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার কোম্পানির রিক্রুটার থেকে নিয়ে নেবেন 1 মাসের মধ্যেই। যদি আপনাকে রিক্রুটার বলে যে আমরা আপনাকে প্রবেশনে রেখেছি, প্রবেশন মানে হচ্ছে অন ট্রায়াল, যদি আপনাকে রিক্রুটাররা বলে যে আপনাকে আমরা প্রবেশনে রেখেছি, আপনাকে আমরা 3 মাস বা 6 মাস ডিপেন্ডিং অন তারা কতটুকু প্রবেশন পিরিয়ড সেট করছে, তারা যদি বলে যে আপনাকে আমরা আগে প্রবেশনে রেখে দেখব, যদি আপনার কাজে আমরা সন্তুষ্ট হই তাহলে আপনাকে পার্মানেন্ট করব, এই ধরনের কথাবার্তা বলে তারা যদি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেয় তাহলে আপনি সেই কোম্পানিতে জয়েন করবেন না। আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে প্রাইভেট কোম্পানিগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে চায় না। প্রাইভেট কোম্পানিগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার এজন্য দিতে চায় না নতুন এমপ্লয়ীদের, কারণ তারা এমপ্লয়ীদেরকে এক্সপ্লয়েট অ্যান্ড অ্যাবিউজ করার তালেই থাকে। হ্যাঁ, কেন তারা তালে থাকে? কারণ তারা জানে যে বাংলাদেশে শ্রমিকের সংখ্যা, সেটা হোক হোয়াইট কলার, সেটা হোক গ্রে কলার, হোক সেটা ব্লু কলার, হোক সেটা পিঙ্ক কলার, সেটা যেই কলারই হোক, শ্রমিকের সংখ্যা জবের থেকে অনেক বেশি। এর জন্য যারা রিক্রুটার বাংলাদেশে যারা হলো জব প্রোভাইড করে, তাদের হ্যাডম অনেক বেশি। তারা মনে করে আজকে একটাকে লাথি দিয়ে ফালাই দিলে কোম্পানি থেকে আমি আরেকটা 2 দিনের মধ্যে পেয়ে যাব। আর এটা কিছুটা সত্য, কারণ আমাদের দেশে জব ক্রাইসিস, কিন্তু বেকার আছে প্রচুর, যারা নাকে খত দিতে রাজি আছে, এই সমস্ত রিক্রুটারদের আজে বাজে ব্যবহার সহ্য করতে রাজি আছে, জাস্ট টু স্টে এমপ্লয়েড। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের নিজেদের সম্মানের জন্য, যাতে আপনারা ন্যায্য অধিকারটা পান, ন্যায্য ব্যবহার আপনাদের সাথে রিক্রুটারটা করে, সেজন্য অবশ্যই কোনো কোম্পানিতে সিভি দেওয়ার সময় ইমেল যখন করবেন, ইমেল করার পরে আপনাকে ডেকে যখন ইন্টারভিউ নেবে, তখন আপনারা অলওয়েজ আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার চাবেন। সো এইটা ক্লিয়ার করে নেবেন। আর যদি যে কোম্পানি আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না, সেই কোম্পানি যদি আপনাকে 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা বলে কিন্তু আপনাকে না দেয়, তাহলে আপনি সরাসরি পুলিশে নিয়ে যাবেন। পুলিশকে দিয়ে দিবেন ম্যাটারটা হ্যান্ডেল করতে, যে আমাকে এখানে চাকরি দিছে কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে না, যেটা আমার শ্রমিক অধিকার, এবং পুলিশের হাওলাতে দিয়ে দিবেন সেই রিক্রুটারকে। দ্যাটস নাম্বার 1। এবার আসি প্রবেশনারি পিরিয়ড। প্রবেশনারি পিরিয়ডের নামে যে কত রিক্রুটাররা শ্রমিকদের, এমপ্লয়ীদের জীবন হারাম করছে তার কোনো শেষ নাই। এইসব গল্প হাজার। প্রাইভেট সেক্টররা, বাংলাদেশের প্রাইভেট সেক্টরের মালিকেরা, এরা যেই সেক্টরেরই হোক, ঠিক আছে, এরা কোনো রকমের এথিক্স ফলো করে না, এবং এরা এদের শ্রমিকদেরকে কোনো মানুষের বাচ্চা হিসাবেই মনে করে না। আপনার সাথে খুব সুন্দর করে মিষ্টি করে আপনাকে
ইন্টারভিউতে ডাকবে, আপনাকে চা খাওয়াবে, আপনাকে সুন্দর সুন্দর কথা বলে আপনাকে একবার সাইন ইন করাইতে পারলে তারপর থেকে আস্তে আস্তে তাদের আচরণ আপনি বুঝতে পারবেন তারা আসলে কি। কিন্তু বাহিরে কিন্তু এমনটা না। বাহিরে যেটা আমি বাহিরে দেখছি, ইউকেতে দেখছি, আমেরিকাতে দেখছি, এরা যে কাজটা করে, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য অ্যাকর্ডিং টু দ্য ল, কিন্তু লয়ের তো তোয়াক্কা করে না। তো আপনাদের জন্য উদ্দেশ্যে কথাটা বলে রাখতেছি, প্রবেশনারি পিরিয়ডে যদি কোনো এমপ্লয়িকে, কোনো শ্রমিককে একটা প্রবেশনারি পিরিয়ডে একটা কোম্পানি রাখে, তাহলেও কিন্তু প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে সেই কোম্পানি বাধ্য, যে এই লেখাটা লিখে দিবে যে এই মানুষটা ট্রেইনি, এই মানুষটা প্রবেশনারিতে আছে এবং এই লেটারটা তার প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদেরকে প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন দেয়, যেখানে প্রবেশনের কথা উল্লেখ করবে সেখানে আপনারা অবশ্যই প্রবেশনারি লেটার যেটা সেটা আপনারা চেয়ে নেবেন, প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চেয়ে নেবেন। যদি সেটাও না দেয় দিতে তড়িঘড়ি করে, তাহলে বুঝবেন যে কোম্পানির মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। ওরা ওদের যাদেরকে রিক্রুট করে তাদেরকে ভালোভাবে ট্রিট করে না, এবং কেউ ওদের উপরে চড়াও হয় না, কেউ লেবার কোর্টে গিয়ে মামলা করে না, আইনের আশ্রয় নেয় না, ওদেরকে শাস্তি দেয় না বলে আজকে রিক্রুটাররা এত আশকারা পেয়ে বড় হয়েছে, এত আশকারা পেয়ে উপরে উঠছে। আপনাদেরকে আমি বলে রাখতে চাই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দুই রকম। একটা হচ্ছে প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি কেউ প্রবেশনে ঢুকে তাহলে অবশ্যই তাকে প্রবেশনারি অ্যাপয়েন্টমেন্ট লেটার কোম্পানি দিতে বাধ্য। যদি না দেয় পুলিশের কাছে ধরাই দিবেন, আর নাহলে ওই কোম্পানিকে লাথি দিয়ে ভালাই দিবেন, ওই কোম্পানিতে ঢুকবেন না। দুই, আপনাকে যদি আগে থেকেই বলে এখানে কোনো প্রবেশন পিরিয়ড নাই, এখানে আপনি ঢুকলে মানে পার্মানেন্ট, তখন আপনি ওদের কাছে পার্মানেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেবেন। যদি না দেয়, যদি বলে পরে দিব, যদি ঘুরায় পুলিশের কাছে লাথি দিয়ে চালান করবেন। আর যদি আপনাদেরকে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তাহলে বুঝবেন কোম্পানি ভালো। ঠিক আছে? তো কোম্পানিকে আপনার জাজ করার একটা ক্ষমতা থাকতে হবে, আর নাইলে আপনি প্রাইভেট সেক্টরে আপনি বিভিন্ন রকমের পলিটিক্স এবং বিভিন্ন রকমের বৈষম্য ডিসক্রিমিনেশনের শিকার হতে থাকবেন। পয়েন্ট নাম্বার 3, আপনারা যে কোম্পানিতেই জয়েন করেন না কেন, সেটা ছোট কোম্পানি হোক, সেটা মুদির দোকান হোক, সেটা চালের আড়ত হোক, আর যেটাই হোক, আপনারা যেদিন জয়েন করবেন সেদিন আপনারা অবশ্যই নিজের হাতে লেখা বা টাইপ করা একটা জয়নিং লেটার দিয়ে আপনার কাছে এক কপি রাখবেন এবং আরেক কপি কোম্পানির কাছে দিবেন। এইটা লেখে যে আমি আজকের দিনে অমুক তারিখে অমুক বারে অমুক পোস্টে জয়েন করলাম অমুকের কোম্পানিতে, এবং এটা আমার জয়নিং লেটার, এটা আপনাদের কাজে আসবে। কিভাবে কাজে আসবে? আপনারা এক কপি কোম্পানিকে দিবেন, আরেক কপি নিজেরা রেখে দিবেন ফটোকপি করে। কেন? কারণ যদি কোম্পানি আপনার সাথে নখরামি করে, তাহলে আপনাকে যদি বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে এবং আপনি আপনার আইনের আশ্রয় নেন, আপনার সাথে যে লেবার ল ভায়োলেশন হয়েছে, আপনার সাথে যে 2 নাম্বারই হয়েছে, 3 নাম্বারই হয়েছে, এটা যদি আপনি ওদের কাছে কোর্টে প্রমাণ করতে চান, তখন আপনার বিপক্ষে কোম্পানি বলে বসতে পারে আমরা তো ওকে কোনোদিন জয়েনই দেই নাই। তো ওই কথাটা যাতে বলতে না পারে সেজন্য আপনারা একটা জয়নিং লেটার কোম্পানি না চাইলেও একটা দিয়ে দিবেন। যেদিন জয়েন করবেন সেদিন একটা দিয়ে দিবেন টেবিলে, এবং নিজের কাছে একটা রাখবেন, যাতে করে এই নখরামিগুলো করতে গেলে ওরা 2 বার ভাবে। কারণ আপনাদের কাছে পেপার ডকুমেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট প্রাইভেট সেক্টরের জুলুমকে শায়েস্তা করার জন্য। দ্যাটস নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4, আপনারা পড়ালেখা শেষ করে অবশ্যই গুগলে বাংলাদেশ লেবার ল রাইটস, এটা আপনারা ফ্রিতে পাবেন, ফ্রি পিডিএফ পাবেন, এবং প্রত্যেকে এটা ডাউনলোড করবেন। প্রত্যেকে এটা ডাউনলোড করে কষ্ট করে পুরাটা পড়বেন, 1 বার না 2 বার না 3 বার পড়বেন, লাগলে ডেইলি পড়বেন। পুরাটা লেবার ল আপনার মাথায়, আপনার অধিকার কি শ্রমিক হিসাবে এটা মাথা যেন ঢুকে যায়, মুখস্থ করবেন, প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করবেন। কেন?
এটা প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য কেন? কারণ পাবলিক সেক্টরে একটা জব সিকিউরিটি আছে। পাবলিক সেক্টরে একবার আপনি যদি ঢোকেন, ওই বিসিএস টিসিএস দিয়ে আপনাকে লাথি দিয়ে বাইর করতে পারবে না। কিন্তু প্রাইভেট সেক্টরে না আছে সম্মান, প্রাইভেট সেক্টরে না আছে সিকিউরিটি, প্রাইভেট সেক্টরে মিথ্যা কথা বলা ছাড়া আর হায়ারিং আর ফায়ারিং এর কালচার ছাড়া, জুলুম ছাড়া, হ্যারাসমেন্ট ছাড়া প্রাইভেট সেক্টরে ভালো কোনো কিছু কিন্তু নাই। এজন্য লেবার লটা মুখস্থ করবেন। বাংলাদেশের লেবার ল আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে রাখছে। আপনারা প্রত্যেকেই চাকরিতে জয়েন করার আগে, এমনকি যদি ওয়ার্ক ফ্রম হোমও করেন, সেই তাদের ক্ষেত্রেও বলতেছি, যদি 2 টাকা 3 টাকা কামাইও করার যদি কাজ করেন, তাইলেও আপনারা লেবার ল মুখস্থ করে রাখবেন, ছেলে মেয়ে উভয়। এতে করে আপনারা আপনাদের যে দাবি, ন্যায্য দাবি আদায় করতে পারবেন। আপনাদের সাথে ঘটে যাওয়া অন্যায় অপরাধের বিরুদ্ধে আপনারা ফাইট করতে পারবেন। আপনাদেরকে কেউ মুরগি বানাইতে পারবে না। মুরগি বানায়া, ও এই মেয়েটা নতুন, এই ছেলেটা নতুন, ও চাকরি জীবনে নতুন, ওর বয়স কম, এইভাবে আপনাকে ভেবে অল্প বেতন দিয়ে মুরগি বানায়া 2 দিন রাইখা 3 দিনের দিন বাইর করে দিতে পারবে না। অতএব অবশ্যই অবশ্যই বাংলাদেশ লেবার লর যে পিডিএফ আছে গুগলে ফ্রি ডাউনলোড দিয়ে আজই পড়া শুরু করুন। 5ম পয়েন্ট, আপনারা যখন কোনো কোম্পানিতে জয়েন করবেন তখন আপনার আগে দেখবেন কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত, কমার্শিয়াল বিল্ডিংয়ে নাকি প্রাইভেট বিল্ডিংয়ে, কোনো অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টে হওয়াটা ক্ষতির বিষয় না। মূল যে জিনিসটা দেখবেন কোথাও সিভি ফেলতে গেলে, মূল যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই কোম্পানি যেটা আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতেছে, তাদের কোনো সাইনবোর্ড বিল্ডিংয়ের গায়ে লাগানো আছে কিনা। তাদের কোনো সাইনবোর্ড বিল্ডিংয়ের গায়ে লাগানো আছে কিনা। সাধারণত কমার্শিয়াল স্পেসে যে সমস্ত কোম্পানি ফ্লোর ভাড়া নেয়, তারা আমি আমার দেখা মতে মোটামুটিভাবে তারা একটা সাইনবোর্ড লাগানো থাকে। কিন্তু এর মধ্যেও আছে, যেমন আমি একটা কোম্পানির নাম বলি, ফরেন এডুকেশন সিস্টেম ইন্টারন্যাশনাল স্কলারশিপ পয়েন্ট। এটা একটা আদম ব্যবসা, মানে স্টুডেন্ট কনসালটেন্সি। তো এরা হলো ত্রিধারা টাওয়ারে অবস্থিত, কিন্তু এদের কিন্তু কোনো সাইনবোর্ড নাই। তো সাইনবোর্ড যেসব কোম্পানির থাকে না, সেসব কোম্পানি ধরেই নেবেন যে ওরা ট্যাক্স ফাঁকি দেয়, ওরা ভ্যাট ফাঁকি দেয়, এবং ওরা গোপনে ব্যবসা করতেছে, আন্ডারগ্রাউন্ড ব্যবসা করতেছে। ওদের কিন্তু কোনো ইয়ে নাই, আপনার কি বলে এটাকে, লাইসেন্স নাই, বিজনেস করার লাইসেন্স নাই। কারণ যখনই আপনি কোনো কি জানি এটারে বলে সাইনবোর্ড লাগাবেন, তখনই কিন্তু ট্যাক্স অফিসের লোকজন, ভ্যাট অফিসের লোকজন আপনার কাছে আসবে। তো এখন এই রিক্রুটারগুলা যা করে, ওরা তো চামে দিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করে। তো চামে দিয়ে টাকা বাঁচানোর চেষ্টা যে কোম্পানি করে, ওই কোম্পানির অবস্থা এমনিতেও ভালো না, তাদের পে স্ট্রাকচারও ভালো না, তাদের কোম্পানিতে কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট এগুলি কিচ্ছু নাই। তো তারা যেটা করে, তারা হচ্ছে কোনো মতে টেনে টুনে চলে। আর যদি ওরা ভ্যাট ট্যাক্স দেয়, আপনার সাইনবোর্ড বসায়া বা আপনার অ্যাড্রেসটাকে আপলোড করে দিয়ে, তাইলে তো ওদেরকে ভ্যাট ট্যাক্সের লোক খুঁজে বের করে ফেলবে এবং তাদের থেকে ট্যাক্স আদায় করা শুরু করবে। তখন তো তাদের পকেট খালি হয়ে যাবে। তো এই ধরনের কোম্পানি হচ্ছে ফিশি ডজি কোম্পানি। এই ধরনের কোম্পানিতে আপনারা কিন্তু ঢুকবেন না। কাইন্ডলি আপনারা ফিশি কোম্পানি, ডজি কোম্পানি, সেইটি বিজনেস যেখানে চলে সেখানে ঢুকবেন না। সব সময় খেয়াল রাখবেন যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও যে অফিস ভাড়া নিছে, যদি অফিসটা জেনুইন হয়, তাহলে তাদের একটা সাইনবোর্ড একটা ছোট্ট করে হলেও কিন্তু থাকবে। রাস্তার মাথায় থাকতে পারে, গলির মাথায় থাকতে পারে, সিগন্যালের মোড়ে থাকতে পারে। রেসিডেন্সিয়াল বিল্ডিং যে মালিক ভাড়া দিছে, সে যদি ভালো মানুষ হয় এবং তার সাথে যদি কানেকশন ভালো হয়, তাহলে হয়তো আপনার ওই যে সাইনবোর্ড বসাইতে দেবে। কিন্তু সেও যদি করাপ্টেড হয়, তাহলে হয়তো সাইনবোর্ড বসাইতে নাও দিতে পারে। তারপরেও যদি সাইনবোর্ডের বিষয়টা নিয়ে আপনি কোম্পানির লিগালিটির ব্যাপারে বা কোম্পানিটা সেইটি বিজনেস কিনা, সেটা যদি আপনি শিওর হতে চান যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসছি, এখানে কোনো সাইনবোর্ড নাই, তাহলে আমি কিভাবে শিওর হব যে ওদের কোম্পানি লাইসেন্স আছে। তাহলে ইন দ্যাট কেস আপনি যখন, আপনাকে একটা ট্রিক্স শিখাই দেই, আপনি যখন যাবেন ইন্টারভিউ দিতে, তখন রিক্রুটার যারা,
রিক্রুটারকে বলবেন যে আমি একটু আপনার অফিসটা ঘুরে দেখি। আপনি অফিস ঘুরে দেখবেন, সুন্দর করে একটু ঘুরে দেখবেন যে একে নতুন আসছেন, চিনেন না, বুঝেন না কিছু। আপনি যেটা করবেন, আপনি চামে দিয়ে সুযোগ নিয়ে আপনি দেখবেন যে ট্রেড লাইসেন্স দেয়ালে টাঙানো আছে কিনা, ট্রেড লাইসেন্স, কোম্পানি ট্রেড লাইসেন্স দেয়ালে লাগানো আছে কিনা। দ্যাটস রাইট, ট্রেড লাইসেন্স কোম্পানির আছে কিনা। না থাকলে হয়তো সে তার ড্রয়ারে রেখে দিছে, কিন্তু দের ইজ আ হাই চান্স যে ওর ট্রেড লাইসেন্সও নাই। কারণ এরকম অনেক বিজনেস আছে যারা নিজেদেরকে অনলাইনে অনেক কিছু দাবি করে, কারণ অনলাইনে বড় হওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবে তারা ফ্রড থেকে বাঁচার জন্য যদি আপনি প্রথমে দেখেন যে সাইনবোর্ড নাই, তাহলে বুঝবেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে। যদি দেখেন ওদের অনলাইন পেজ নাই, তাহলে বুঝবেন এটা একেবারেই বাকওয়াস, এটা একবারে বাকওয়াস, এই যুগে এটার কাছে যাবেনই না। 3, যদি দেখেন যে অনলাইনে পেজ আছে কিন্তু অ্যাড্রেস লোকেশন আপলোড নাই, তাহলে বুঝবেন ডাল মে কুচ কালা, মানে বিলকুল জাল মে কুচ কালা হ্যাঁ, অ্যাড্রেস আপলোড করে না, অ্যাড্রেস যারা হাইড করে। এবং 4 হচ্ছে যদি এগুলা যদি দেখে শিওর না হন যে আচ্ছা ঠিক আছে আমি আরেকটু দেখি, তাইলে ট্রেড লাইসেন্সটা দেখবেন দেয়ালে ঝুলানো আছে কিনা, মালিকের রুমের দেয়ালে ঝুলানো আছে কিনা। এর পরের পয়েন্টে আসি, এটা খুব ইম্পর্টেন্ট। কিছু কোম্পানি আছে তারা আপনাকে যখন হায়ার করবে তখন তারা আপনাকে কোনো কোড অফ লস, কোড অফ ভ্যালুস, কোড অফ এথিক্স এগুলা পেপার আপনাকে জমা দিবে না, দিবে না। কোড অফ এথিক্স মানে কি, কোড অফ ভ্যালু, কোড অফ রুলস কি, কোড অফ কন্ডাক্ট কি। আপনি একটা কোম্পানিতে জয়েন করতেছেন, সে কোম্পানির কালচার কি, সে কোম্পানির ড্রেস কোড কি, সে কোম্পানির টাইম টেবিল কি, আপনি আসবেন কখন, যাবেন কখন, আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, হ্যাঁ, আপনার ওখানে কোন কোন জিনিস অ্যালাউড, কোন কোন জিনিস অ্যালাউড না, কোন জিনিসটা অফেন্স হিসাবে কনসিডার্ড, কোন জিনিসটা অফেন্স হিসাবে কনসিডার্ড না। এই জিনিসগুলা কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের ভিতরে লেখা থাকে। যদি কোম্পানি ভালো হয়, এটা বাংলাদেশে নাই বললেই চলে, কিন্তু ওই যে বললাম না, এটা এখানেও কাহিনী আছে। কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের কাগজ প্রত্যেকটা কোম্পানি নতুন এমপ্লয়ীদেরকে অ্যাজ রুল দিতে বাধ্য। মানে তাদের কোম্পানির কালচার কি, তাদের কোম্পানিতে কি ধরনের প্র্যাকটিস হয়, কোন জিনিসটা অফেন্স, কোন জিনিসটা অফেন্স না, কি কি করলে আপনার মিস্টেককে মিস্টেক বলা হবে, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, আপনার ড্রেস কোড কী হবে, আপনার কথা বলার স্টাইল কী হবে, আপনি কয়দিন ছুটি নিতে পারবেন, আপনি আপনি কোন 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 ক্ষেত্রে আপনার স্যালারি কাটা যাবে, এইসব জিনিস মুখে বলে অনেক কোম্পানি এমপ্লয়ীদের ঢুকায়, কিন্তু কিন্তু এইসব জিনিস লিখিত দিতে হয়। এটা নিয়ম, এটা ল, এটা বাংলাদেশের ল, এটা বাইরের দেশেরও ল। কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের কাগজ প্রত্যেকটা এমপ্লয়ি এক কপি করে ফটোকপি পাবে যখন থেকে তারা জয়েন করবে। কেন পাবে, কেন আপনার জন্য কোড অফ এথিক্স, কোড অফ লস, কোড অফ ভ্যালুস এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট একটা নতুন এমপ্লয়ি হিসাবে, বা আপনি যদি সার্ভাইভ করতে চান কোনো কোম্পানিতে। কারণ কোড অফ এথিক্স যদি আপনার কাছে থাকে, কোম্পানির কোড অফ এথিক্স, তাহলে আপনি সেটাকে ভালোভাবে পড়ে বুঝতে পারবেন কোম্পানির কালচারটা কি, কোম্পানির ভ্যালুস কি, কোম্পানির ভিতরে প্র্যাকটিসেসগুলো কি, কোম্পানির হাল চাল বাতাস এনভায়রনমেন্ট আপনি বুঝতে পারবেন। তখন আপনি নিজেকে শুধরে রাখবেন, ভুল করবেন না, তাল দিয়ে চলবেন, বুঝে চলতে পারবেন। কিন্তু খেলাটা এইখানেই। কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের যে পেপার, এই পেপার কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানিগুলো আপনাকে দেবে না। ইনফ্যাক্ট এটার কথা বলবেও না। কেন বলবেন না জানেন? কারণ ওরা চাইবেই আপনাকে প্রবেশনের মধ্যে ভালাই দিতে, এবং প্রবেশনের থেকে আপনি যখন ঠেকে 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 শিখবেন, তখন ওরা আপনার ফল্ট ধরবে, একটা করে ফল্ট ধরবে, এবং আপনি ভুল করতেছেন, না জেনে হয়তো অনেক ভুল করতেছেন, না বুঝে হয়তো আপনি অনেক কিছু করে ফেলতেছেন, যেটা আপনার কাছে কোড অফ এথিক্স থাকলে আপনি করতেন না। সেইগুলা
ওই যে ফল্টগুলো আপনার আপনি করতেছেন ওগুলো দেখে দেখে ওরা 3 মাস আপনাকে কোনো মতে রেখে বা সাম কেসেস 6 মাস আপনাকে রেখে ওই যে আপনি ভুলগুলো করছেন এগুলি দেখাইয়া আপনাকে অন স্পট ফায়ার করে দিবে, আপনাকে অন স্পট পথে বসায় দিবে, মানে জব সিকিউরিটি দেবে না। কিন্তু আপনার যদি কোড অফ এথিক্সের কাগজ থাকতো তাহলে আপনি অনেক মিস্টেক করা অ্যাভয়েড করতে পারতেন। কিন্তু আগে থেকে সতর্ক করা দায়িত্ব কোম্পানির অ্যাকর্ডিং টু দ্য ল, কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো এগুলো তোয়াজ করে না। আর ওরা খুব ভালো করেই জানে এমপ্লয়িরা এতটা স্মার্ট না, ওরা ওদের অধিকার ওদের ন্যায্য আদায় ওরা চাইবে না। বাংলাদেশের এমপ্লয়ীদের অবস্থা এতটাই শোচনীয়, এতটাই নাজুক। অতএব দয়া করে কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের যে কাগজ, লিখিত কাগজ একটা নেবেন, অথবা যদি না দেয় তাহলে ফোনটা রেকর্ড করবেন, ফোনে রেকর্ডার অন করবেন, অন করে আপনার রিক্রুটার যে আপনাকে হায়ার করছে তার থেকে সমস্ত কিছু আপনার যা যা জানা দরকার সব কিছু আপনি গোপনে রেকর্ড করে রেখে দিবেন। এইটা আপনার প্রুফ হিসাবে কাজ করবে। যখন আপনার সাথে কোম্পানি নকরামি শুরু করবে তখন আপনি বলতে পারবেন যে আমি এগুলো ফলো করছি, তোমরা আমাকে এই কোড অফ এথিক্সের কাগজ দাও নাই, এই যে আমি তোমাদের এটা রেকর্ড করে রাখছি, তোমরা আমাকে ফাঁসাইতে পারবা না। তখন রিক্রুটারদের জন্য নকরামি করাটা, শ্রমিকদের সাথে খেলাধুলা করাটা কঠিন হয়ে যাবে। আর এই দায়িত্বটা আপনার। কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্টের 2য় পর্ব ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশেও লেবার লর ভিতরে আছে, এবং এটা হিউম্যান রাইটসের মধ্যেও আছে, লেবার রাইটসের মধ্যে এটা আছে। একটা শ্রমিককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে কেমন কাজ করবে সেটার উপর, তার অভিজ্ঞতা আছে কিনা সেটার উপর, সে যেই লাইনে সিভি ফেলছে সেই লাইনের সাথে তার এক্সট্রা একাডেমিক কোয়ালিফিকেশানস, জব কোয়ালিফিকেশানস মেলে কিনা সেগুলোর উপর। এগুলা যদি ঠিক থাকে আপনি ঠিক আছেন। বাট কোনো কোম্পানির এইটা আপনার উপরে জিজ্ঞাসা করার বা আপনার এইসব জিনিসে আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। এই যেমন তুমি কি ম্যারিড, এই প্রশ্নটা করা। ইউরোপ আমেরিকাতে মানুষ যখন কাজ করে, জব করে, কেউ কারো পার্সোনাল লাইফে ঢোকে না। আর ইউ ম্যারিড? আর ইউ ইন আ রিলেশনশিপ? আর ইউ রিলিজিয়াস? তুমি কোন ধর্মের? তুমি কি কোনো ধর্ম মানো? তুমি নামাজ পড়ো না কেন? তুমি রোজা রাখো না কেন? এই ধরনের কথাবার্তা, পার্সোনাল কোশ্চেন, এগুলা শ্রমিক আইনের মধ্যে জিজ্ঞাসা করার কোনো পারমিশন দেয়া নাই। আই রিপিট, এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করার এবং জিজ্ঞাসা করে টার্গেট করে বিভিন্ন রকমের পলিটিক্সে ফেলা, এমপ্লয়ীদের পার্সোনাল লাইফের ভিতরে ইন্টারফেয়ার করার কোনো রাইট মালিকেরও নাই, ম্যানেজারেরও নাই, এইচআরেরও নাই, অন্য এমপ্লয়ীদেরও নাই। দ্যাটস রাইট। বাইরের দেশে বড় বড় কান্ট্রিগুলোতে কেউ কাউকে জিজ্ঞেস করে না তোমার ধর্ম কি, তুমি কি ধর্ম পালন করো কি না, না, এটা জিজ্ঞেস করে না। যে যারটা করতেছে, যে যারটা করার না করতেছে না, ওটা এখানে মুখ্য বিষয় না। কাজের ক্ষেত্রে মুখ্য বিষয় আমি কেমন কাজ করতেছি সেটা। এক্স্যাক্টলি, এটা কোনো মসজিদ বা মন্দির না, এটা কর্মক্ষেত্র। কিন্তু বাংলাদেশের চোদনাগুলা সেটা মানে না। গাঁও গ্রামের থেকেই তো বেশিরভাগ আসে, আর না হলে যেগুলা হচ্ছে বড় বড় হোমরা চোমরা হয়েছে মালিক পক্ষ, ওরা তো মনে করে যে ধর্মান্ধ, তাই তারা সব কিছুর ভিতরে পার্সোনাল জিনিস একেবারে নিয়ে আসে। পরিবারের ভিতরে যে জগা খিচুড়ি কাসন্দিগুলো হয়, হিন্দি সিরিয়ালের জিনিসগুলা জব প্লেসে নিয়ে আসে। ভেরি ভেরি রং প্র্যাকটিস, ইটস আ ম্যাল প্র্যাকটিস। কখনো এই জিনিস হলে আপনাদের সাথে আপনারা প্রতিবাদ করবেন। কোনো মালিকের জিজ্ঞেস করার অধিকার নাই তোমার ধর্ম কি, তোমার ধর্মীয় বিশ্বাস কি, বা তুমি বিশ্বাস করো কি না, এই ধরনের কথাবার্তা বলা, কোনো ধর্ম রিলেটেড কোনো কথাবার্তা বলার কোনো রাইট নাই। আপনিও বলবেন না, অন্য এমপ্লয়িরাও বলবেন না, এবং যারা রিক্রুটার তারাও বলবে না। এইটাই লেভেল। সেকেন্ড হচ্ছে আপনার পার্সোনাল লাইফ কি,
আপনি কোন মেয়ের সাথে আছেন, আপনি কোন ছেলের সাথে আছেন, আপনার বাচ্চা হয়েছে কি না, কয়টা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোতে কিসে দিছেন, এগুলা মানুষের ব্যক্তিগত জিনিস। এগুলা জিজ্ঞেস করাটা একটা অপরাধ, শ্রমিক আইন অনুযায়ী এগুলো অপরাধ। আপনি ওখানে কামলা দিতে আসছেন, আপনি আপনার এমপ্লয়ীদের সাথে সুন্দর করে কথা বলতেই পারেন। তারা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো, আপনি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন, আপনার বসকে আপনি ট্রিট করলেন ভালোভাবে, সে আপনাকে ট্রিট করতে বাধ্য ভালোভাবে। কিন্তু ব্যক্তিগত জিনিস, দুটো ব্যক্তিগত জিনিস জিজ্ঞাসা করার অধিকার লেবার ল দেয় না। পার্সোনাল লাইফে কোনো এমপ্লয়ি পার্সোনাল লাইফে ঢোকার, সেটা নিয়ে কথা বলার, সেটা নিয়ে পলিটিক্স করার কোনো এখতিয়ার কোনো রিক্রুটারের নাই। সে প্রাইভেট কোম্পানির মালিক হইলে সে মনে করতে পারে আমি তো সরকারের আইনের আওতায় পড়ি না। সেই ক্ষেত্রে আপনাদেরকে দুটো টিপস দিয়ে রাখি। আপনাদের সাথে, বিশেষ করে এটা মেয়েদের সাথে হয়, আপনাদের সাথে যখন এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে হেনস্থা করা হবে, হ্যারেস করা হবে, জিজ্ঞেস করা হবে, বা আপনাদের ধর্ম নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করে, আপনারা একটু সাইলেন্টলি ফোনের রেকর্ডারটা অন করে রেখে কথাটা রেকর্ড করে নেবেন। বা যদি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ কনভারসেশনে এগুলো হয়, স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি আপনাদেরকে কটু কথা শোনায়, স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং জায়গা মতো চালান করবেন। পুলিশের কাছে চালান করেন, নাহলে কোর্টে চালান করেন। এত প্রাইভেট কোম্পানি, কিন্তু বেকার তো আর যায় না। কেন যায় না জানেন? কারণ প্রাইভেট কোম্পানিগুলা হায়ারিং অ্যান্ড ফায়ারিং এই সাইকেলে চলতে থাকে। হায়ারিং অ্যান্ড ফায়ারিং, কাকে পথে বসায় দিল ওইটা ওদের মাথা ব্যথা না, কাকে বাঁশ দিয়ে দিল মুহূর্তের মধ্যে লাথি মাইরে বাইর করে দিয়ে ইউ আর ফায়ার্ড অন স্পট, এগুলো ওদের দেখার বিষয় না। কারণ ওরা জানে যে সাধারণত মানুষজন এগুলির প্রতিবাদ করে না। এর জন্য বাংলাদেশের কুত্তার বাচ্চারা যারা বস পজিশনে বসে আছে, তারা এগুলির ম্যাল প্র্যাকটিস করে, এগুলির সুযোগ নেয় আরও বেশি করে। আপনাদেরকে বলে রাখি, লেবার ল আপনাদের শ্রমিকদেরকে কি কি স্বাধীনতা দিয়ে রাখছে। একটা স্বাধীনতা হচ্ছে, এটা ভালো করে লিখে রাখেন খাতায়, একটা শ্রমিককে অন স্পট কোনো মালিক ফায়ার করতে পারবে না। তাকে 1 মাসের সময় দিবে, এই 1 মাসের মধ্যে সে জব খুঁজে পাবে, জব সিকিউর করে সে রিজাইন দিবে, রিজাইন দিয়ে জব এক্সপিরিয়েন্স লেটার নিয়ে আরেকখানে যাবে। এই হলো 1 মাসের নিয়ম। আরেকটা আছে 2 মাসের নিয়ম, 60 ডেজ। 2 মাস আগে বলতে হবে তোমাকে দিয়ে আমাদের হচ্ছে না, তুমি অন্যখানে দেখো, এবং লিখিত নোটিশ দিবে, মালিক পক্ষ লিখিত নোটিশ দিবে কোনো এমপ্লয়কে ফায়ার করার আগে যে তোমাকে দিয়ে হচ্ছে না, তুমি অন্যখানে জব দেখো, তোমার হাতে সময় আছে 2 মাস, 60 ডেজ। আপনি এই সময়ের মধ্যে ওদের থেকে লিখিত নোটিশ যেটা আসবে ওটা আপনি নিবেন। কারণ লিখিত নোটিশ যদি না দেয়, ওরা যদি না দেয়, তাহলে আপনাকে ফায়ার করার এখতিয়ার তাদের নাই। কারণ ডকুমেন্ট ছাড়া ফায়ারিং হয় না। আপনাকে লিখিতভাবে দিবে, আপনি সেটা কালেক্ট করবেন। মুখে বললে হবে না, মুখে বলা কোনো কথা শুনবেন না। ডকুমেন্ট কালেক্ট করবেন, 1 মাস সময় বা 2 মাস সময়ের মধ্যে অন্যখানে জব সিকিউর করেন, এবং যখন আপনি রিজাইন করবেন 2 মাস চলে গেলে, আপনি জব এক্সপিরিয়েন্স লেটার নিয়ে রিজাইন দিয়ে আপনি ওই 2 মাস বা 1 মাসের বেতন ফুল নিয়ে তারপর আপনি রিজাইন করবেন। বেতন ছাড়া রিজাইন করবেন না, বেতন হাতে নিয়ে রিজাইন করবেন। এবং তারা যখন আপনাকে ফায়ারের কথা বলবে, অন স্পট ফায়ার করলে সাথে সাথে পুলিশের কাছে চালান, সাথে সাথে পুলিশের কাছে চালান, সাথে সাথে লেবার কোর্টে চলে যাবেন, সাথে সাথে বলবেন যে আমাকে অন স্পট ফায়ার করতে পারে না, আমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ফেলে দিচ্ছে এই মানুষটা, এই লোকটা। অবশ্যই 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 অন স্পট ফায়ার করার কোনো নিয়ম নাই, কিন্তু বাংলাদেশে এটা অহরহ হচ্ছে।
ফোনে বলে দেয় আপনি আর আইসেন না, টেক্সটে বলে দেয় আপনি আর আইসেন না, মাপ চাইলে পায়ে ধরে বলে দেয় আপনি আর আইসেন না, আপনাকে দেওয়ার হবে না, বুজুং বাজুং বুঝায়, এবং হায়ারিং আর ফায়ারিংয়ের ভিতরেই তারা থাকে। অতএব ফায়ার যখন করার প্রশ্ন আসবে অবশ্যই একটা রিটেন নোটিশ নেবেন, এবং অবশ্যই 30 দিন থেকে 60 দিনের মধ্যে জব নিয়ে এখানে জব করে রেজিগনেশন লেটার দিয়ে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে এবং অবশ্যই বেতন কালেক্ট করে তারপর একটা জব ছাড়বেন, তার আগে না। দিস ইজ দ্য ল। আমার সাথে কথা মিলায় দেখেন মিলে কিনা। আপনাকে কোম্পানি রাখতে চাচ্ছে না, আপনি আছেন ওখানে বহুত দিন ধরে, কিন্তু ওরা ডিরেক্টলি বলবে না যে তোমাকে আমি আর রাখবো না, তোমাকে আগে থেকে নোটিশ দেবে না, কিন্তু তারা কি করবে, তারা চাইবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে, এমন একটা পরিবেশ তৈরি করতে যে আপনি বাধ্য হয়ে নিজেই রিজাইন দেন। এটা কেন করে? কারণ কেউ যদি কাউকে ফায়ার করে কোম্পানির রেপুটেশন খারাপ হয়। তাদের রেপুটেশন বাঁচানোর জন্য তারা যে কাজটা করে, আপনার উপরে টর্চার করা শুরু করবে, যাতে করে আপনি নিজে থেকে বাধ্য হয়ে অতিষ্ঠ হয়ে ফায়ার্ড না হয়ে আপনি নিজে থেকে রিজাইন দিয়ে চলে যান। কি সাংঘাতিক বিষয়, তাই না? হ্যাঁ, এবং আপনি যখন ফায়ার হচ্ছেন না কিন্তু আপনি রিজাইন দিতে চাচ্ছেন, তখন কিছু কোম্পানি আবার নখরামিও করবে, না আমরা তোমাকে রিজাইন করাতে চাচ্ছি না, আমরা চাই না তুমি চলে যাও, তোমাকে 2000 টাকা বাড়াই দিব, 3000 টাকা বাড়াই দিব, তুমি আমাদের এখানে থাকো, বিভিন্ন রকমের নখরামি করবে। কারণ কি, তারা চায় না আপনার কাছে খারাপ শাস্তে। ইন দ্যাট কেস আপনি যখন বলবেন যে আমি অন্য জায়গায় জব সিকিউর করছি, আমার এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়, আমি এখান থেকে চলে যাব, আমি অন্য জায়গায় জব ঠিক করছি, তখন আপনাকে এই নখরা কোম্পানি যে আপনার সাথে জুলুম করতেছে, আপনাকে লেটার অফ নো অবজেকশন মানে ক্লিয়ারেন্স লেটার এনওসি দিতে চাইবে না। কারণ তারা বলবে তোমাকে 2000-3000 টাকা বাড়াই দিব, তুমি যেও না, তোমাকে রিজাইন করতে কে বলছে, তুমি এখানে থেকে যাও। বিভিন্ন কারণে আপনার সাথে এরকম গুটিবাজি, চালবাজি, নখরামি, নষ্টামি এগুলো করবে। কারণ তারা ফায়ারও করবে না, তারা ফায়ারিংয়ের নোটিশও দেবে না, তারা আপনাকে দিয়ে রিজাইনও করাইতে চায় না, তারা চায় না আপনি তাদের কোম্পানি নিয়ে ব্যাড মাউথিং করেন, এজন্য আপনাকে তারা ছাড়তেও চাবে না, আবার অত্যাচারও করবে। তো আপনি যখন অন্য জায়গায় জব সিকিউর করে এসে বলবেন যে আমি আমার রেজিগনেশন লেটারটা দিয়ে গেলাম, এই যে ধরো তোমার রেজিগনেশন লেটার, আপনি এক কপি দিবেন, আরেক কপি আপনার কাছে রাখবেন, অলওয়েজ দুটো কপি, মনে রাখবেন দুটো কপি রেজিগনেশন লেটারের, একটা তাকে দেবেন, একটা আপনার কাছে রাখবেন। তো আপনি যখন যেটা বলছিলাম রেজিগনেশন লেটারটা দিবেন, তখন কোম্পানি নখরামি করতে পারে যে না তুমি আমাদের ছেড়ে যাবা না, তুমি যেখানে যাচ্ছ সেখানে আমরা ঝামেলা করব। কখনো 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 বলবেন না আপনি কোন কোম্পানিতে জয়েন করতেছেন, আগে জব সিকিউর করবেন, কোম্পানির সাথে কথা বলবেন, নতুন কোম্পানির সাথে, ওখান থেকে আপনারা ডকুমেন্ট কালেক্ট করবেন এবং এই এক্সিস্টিং যেটা সেটা ছাড়বেন। এবং যদি আপনাকে ছাড়তে না চায়, আপনার সাথে অপরাধ করা সত্ত্বেও, তখন অবশ্যই এই কাজটা করবেন। কাজটা কি? লেটার অফ নো অবজেকশন। এইটা কোম্পানি যেটা আপনি ছেড়ে দিচ্ছেন, নখরামি করতেছে আপনার সাথে, লেটার অফ নো অবজেকশন এইটা ন্যায় নেবেন। যদি দিতে না চায় পুলিশে চালান করবেন, যদি দিতে না চায় কোর্টে চালান করবেন, যদি দিতে না চায় প্রয়োজনে ধমকি দামকি দিবেন, মাইর দিবেন। কিন্তু যদি কোনো কোম্পানি আপনাকে অত্যাচার করার পরে না আপনাকে ফায়ার করে, না আপনাকে রিজাইন করতে দেয়, না আপনাকে অন্য কোথাও যেতে দেয়, তখন আপনি তাদের থেকে, কিন্তু আপনি চলে যেতে চাচ্ছেন বা আপনি চলে গেছেন, আপনি তাদের থেকে অবশ্যই এনওসি লেখায় নেবেন এবং তারাটা দিতে বাধ্য, লাগলে পুলিশ নিয়ে যাবেন। কিন্তু আপনার যে অধিকার, আপনার সাথে যে ন্যায্য বিচার, ন্যায্য ব্যবহার, ভালো ব্যবহার,
আপনারা প্রত্যেকটা শ্রমিক ডিজার্ভ করেন। যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের এই জিনিসগুলো অনেকে জানেন না বলে তারা অযথাই অনেক ভুগেন, এবং কেউ আপনাদেরকে কাউন্সিল করার জন্য নাই, গাইডেন্স দেওয়ার জন্য নাই, এগুলো নিয়ে কেউ কথা বলে না। তো প্রাইভেট সেক্টরে সারভাইভ করতে গেলে সাবধান, কাগজপত্র লাগবে। এবং ওই যে যেটা বলতেছিলাম, আমি যেভাবে টেকনিকগুলো বলে দিলাম এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন, তাইলে অনেকটাই কম ঠকবেন। অবশ্যই লেবার ল থাকবে, এবং যদি ঝামেলা করে কোম্পানি আপনাকে ছাড়তে, লেটার অফ নো অবজেকশন এটা লেখাই নেবেন। কি লেখাই নেবেন সেই লেটারটাই কি থাকবে, আপনাকে নিয়ে যেত কোনো নেগেটিভ কথা না থাকে, কোনো নেগেটিভ কথা না থাকে, এটা মেক শিওর করবেন। যদি দিতে না চায় থাপড়ায়া ফেলাই দিবেন, কিন্তু লেখাই নেবেন লেটার অফ নো অবজেকশন। তার সাথে সাথে আপনি ওই জব সার্টিফিকেট, এতদিন কাজ করছেন, জব সার্টিফিকেটটা তুলে নিয়ে যাবেন, কারণ জব সার্টিফিকেট আপনার জীবনে কাজে আসবে। জব সার্টিফিকেট আপনার টেস্টিমনি যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন। মুখে মুখে অনেকে অনেক কিছু বলে, সিভির ভিতরে অ্যাড করে, কিন্তু যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে আপনার কোনো ভ্যালু নাই। সো এটা মনে রাখবেন, এনওসি কালেক্ট করতে হবে। যদি নখরামি করে ছাড়তেও না চায়, ফায়ারও করতে না চায়, অন্য কোম্পানিতে যেতে দিতেও না চায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আমার ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখতে চাই। এটা আপনারা সবাই শ্রমিক যারা যারা আছেন, আমিও একটা শ্রমিক। আমিও যে আমার ওয়ার্ক লাইফে কিন্তু বেশ হ্যাসেল, বেশ ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস, হ্যারাসমেন্ট এগুলো ফেস করছি, যার জন্য আজকে এই ভিডিওটা মেক করা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যখন দেখবেন যে আপনাদের সাথে কোনো অন্যায় হচ্ছে, আপনারা দুইটা কাজ করতে পারেন। এক হচ্ছে পুলিশের কাছে যাওয়াটা ইজি, পুলিশের কাছে গেলে আপনার খরচটা কম হবে। আর আরেকটা হচ্ছে লয়ারের কাছে যাওয়া। ওই আপনার শ্রমিক কোর্ট, বা মনে করেন আপনি পার্সোনাল লয়ার একটা নিয়ে নিলেন, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। কিন্তু আপনার কাজ হবে, আপনি যখন কোনো কোম্পানিকে বাস দিবেন, মুগুর দিবেন, তখন আপনি ওদেরকে আগে থেকে কখনো বলবেন না যে এই যে আমি তোমাকে মুগুর দিতে আসতেছি। আপনি ওদের থেকে সব কালেক্ট করবেন, তাদের সাথে আপনার ডিলিংস কি, আপনি ওখানে কি কাজ করছেন সেগুলোর প্রমাণ রাখবেন, সব স্ক্রিনশট রাখবেন। আপনার জয়নিং লেটার, আপনার রেজিগনেশন লেটার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই, নাইলে ওরা অনেক ভালোভাবে পোল্টি মাপে। আপনাকে নোটিশ দিছে, সেটা আপনি ইমেল করছেন তাদেরকে, আপনার সিভি, সেটা রিপ্লাই তারা কি দিল, সেগুলি সব ডকুমেন্ট আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, কারণ তারা এগুলো ডিলিট করে দিতে পারে। তারপরে আপনার ওখানকার পোস্ট কি ছিল, এই সমস্ত জিনিস, ওদের কোড অফ এথিক্স কি ছিল সেইটা, এগুলো নিবেন। নিয়ে এবং যেটা করবেন, এরা যখন আপনার সাথে যখন দেখবেন আপনি বৈষম্য বা নখরামির শিকার হয়ে গেছেন, তখন আপনি মুগুর দেওয়ার জন্য রেডি হইতেছেন, আপনি ওদেরকে কখনো আগে থেকে বলবেন না যে আমি তোমাদের দেখে নেব। আপনি সবসময় চুপ থাকবেন। চুপ থেকে ওদের থেকে যা যা কালেক্ট করে নিয়ে, তারপরে আপনি ওদেরকে সারপ্রাইজ অ্যাটাক হিসাবে পুলিশের কাছে চালান দিবেন। আপনি ওদেরকে লয়ারের কাছে চালান দিবেন, অথবা ওদেরকে শ্রমিক কোর্টে ওদেরকে পাঠাইয়া দিবেন, ওদের নামে মামলা করে দিবেন, যাতে ওরা স্টেপ নেওয়ার জন্য, নিজেকে ডিফেন্ড করার জন্য, ওই যে করাপশনগুলো করছে, করাপশন ডিফেন্ড করার জন্য তারা যাতে প্রস্তুত না হইতে পারে, সেই সুযোগটা তাদেরকে দিবেন না। অ্যান্ড হ্যাভিং সেড দিস, আমি আজকে প্রাইভেট সেক্টরের নখরামি কীভাবে হ্যান্ডেল করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। সামনে আমি আরেকটা ভিডিও বানাবো, আরও 2-3টা ভিডিও বানাবো। আমি কনসালটেন্সি ফার্ম নিয়ে কিছু কথা বলবো, এবং এই সেক্টরটাতে কী হয় সেটা নিয়ে আমি কথা বলবো। আজকে এই পর্যন্তই। আনটিল দেন, ইউ গাইজ, ইউ লেবার্স, take care. This is the month of the laborers. This is the month of May. And yeah, hard work pays off. Salute.